প্রার্থীটা সে যে কর্নারে থাকুক, যে গর্তের মধ্যে থাকুক, সেখানে গিয়ে সে টিকমাটা দিয়ে আসবে। নির্বাচন কমিশনারকে আমরা একটা অভিযোগ দিই, তাহলে পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে যে দানাশির মাঝখানে আছে। এটাকে আমার রাজনৈতিক ক্যাম্পেইন ছাড়া আর কিছুই মনে হয় না আর কি। তারেক রহমান সাহেব আসার পর থেকে যখন বাংলাদেশের প্রত্যেকটা রন্দে রন্দে আপনার এনএসএর প্রধান দেখা করছেন, যখন পুরো বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন যারা নির্বাচন আয়োজন করবে তারা যখন ঝুঁকে গিয়েছে, এই একটা ব্লেম কিন্তু অন্য প্রার্থী যারা আছে, অন্য দল আছে, দল কিন্তু করা শুরু করে, জামাত থেকে প্রত্যেকটা দল করা শুরু করেছে। সেটা থেকে বাঁচার জন্য ওনারা যেহেতু আপনি দেখেন দ্বিচারিতা, আপনি নির্বাচন কমিশনের দ্বিচারিতা আপনি দেখেন, কারো নাগরিকত্ব আপনি দেখেন তারেক রহমান সাহেবের যে নমিনেশন পেপারে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোনো রাষ্ট্রের নাগরিক ছিলেন কি না, হ্যাঁ অথবা না, হ্যাঁ না কোনো কিছু লেখা নেই, কিন্তু তারপরেও ওনার নমিনেশনটা কিন্তু ঠিকমতোই আছে। অথচ কারোর ক্ষেত্রে সে ছেড়ে আসছেন, ডকুমেন্টস দিয়েছেন। আপনি যে মাহবুব সালিম আজকে শুনানি হয়েছে কুড়িগ্রামের, উনি লন্ডনে নাগরিকত্ব ছেড়ে আসছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ছেড়ে আসার পরে উনি সকল ডকুমেন্টস দিয়েছেন, ডকুমেন্ট দেওয়ার পর ওনারটা বাতিল করলো কেন? যে ডিসি আছে, আপনি ডিসি দেখেন সে একতরফা এটা করেছে, সেটার জন্য কিন্তু আমরা আপিল করেছি। সেটাও আজকে শুনানি হয়েছে, 17 তারিখ হয়তো সেটার রায় দিবে। যখন সব কিছু যখন প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন বিএনপি হচ্ছে একটা ক্লু তৈরি করার জন্য দেখছেন যে ব্যালট পেপার, এটাকে আমার কাছে সিলি বিষয় মনে হয়। একটা ব্যালট পেপারের নাম কোথায়, এটা ক্রম অনুসারে হয়েছে, অ্যালফাবেট অনুসারে, মানে আনারস, শুরুতে আনারস আছে, এমন না যে আয়ের জায়গায় দাঁড়িপাল্লা দিয়ে দিয়েছে। দাঁড়িপাল্লা দ দিয়ে শুরু, আর ধানের শীষ ধ দিয়ে শুরু। তো দাঁড়িপাল্লার আগে কি ধ দিবে না আপনি বড় দলের জন্য আপনাকে আগে দিবে না? আর একটা জাতীয় নির্বাচনে একটা মানুষ আপনি উপরে আনারস দেখলে আনারসকে ভোট দিয়ে দিবে, এটা আমার কাছে একটা বাচ্চামির কথা মনে হয়। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষা যখন দিতে যেতাম, প্রিপারেশন না থাকলে শুরুতে ক আছে, কগুলো দাগে ফেলতাম। তাহলে একটা জাতীয় নির্বাচনকে আপনি এত ছোট একটা সিলি বিষয় নিলেন। একটা জাতীয় নির্বাচন, একটা মানুষ আগে থেকে চিন্তা করবে সে কাকে ভোট দিবে, সে তার প্রার্থীটা সে যে কর্নারে থাকুক, যে গর্তের মধ্যে থাকুক, সেখানে গিয়ে সে টিকমাটা দিয়ে আসবে। একটা মানুষ এত কষ্ট করে ভোট দিতে যাবে, আপনি মনে করেন আনারস আছে, আনারসকে ভোট দিয়ে চলে আসবে না, এটা একটা সিলি ম্যাটার। কারণ যে যাকে ভোট দিবে সে ডিসাইডেড, আগেই সিদ্ধান্ত নিবে আমি কাকে ভোট দিব। সেখানে গিয়ে উপরে যাকে পাবে তাকে ভোট দিয়ে আসবে, বা যার মার্কাটা একটু ঝকঝকা, যে আমার মার্কাটা ঝকঝকা, তাকে ভোট দিব, এটা একটা বাচ্চামি কথাবার্তা। তো সুতরাং যে যাকে প্রার্থী দিবে, আপনি ক্রম দ্বারা দেখেন দ এবং ধ, এখন তাদের কথা হচ্ছে দ দাঁড়িপাল্লা উপরে কেন, কারণ দ আগে আছে। আপনি দেখেন 6টা রো আছে উপরে, 6টা রো আছে, 6টা রোর মধ্যে দ উপরে আসছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে তার 7টা রো কেন করে নাই? যদি 7টা রো করতো তাহলে হচ্ছে আপনি প্রত্যেকটা অক্ষরের 4-5টা করেই মার্কা আছে, তাহলে এই আপনার যে ব্যালেটটা A4 সাইজ, এই ব্যালেটটা অর্ধেক হয়ে যায় আর বাকিটা ফাঁকা থাকে। এই জন্যই কিন্তু দ এবং ধকে এক লাইনে রাখা হয়েছে না। আপনি মানে এটা না যে ধানের শীষকে ছোট করে মাঝখানে রাখা হয়েছে, নিচে রাখা হয়েছে, এগুলো একটা বাচ্চামি। এগুলো হচ্ছে আমার কাছে এটা ক্যাম্পেইন মনে হয়, রাজনৈতিক ক্যাম্পেইন। রাজনৈতিক ক্যাম্পেইন কেমন? রাজনৈতিক ক্যাম্পেইন হচ্ছে এমন যে ধানের শীষ যে মাঝখানে আছে, মানুষকে জানানোর জন্য যে আমাদের এটা মাঝখানে আছে। নির্বাচন কমিশনারকে আমরা একটা অভিযোগ দিই, তাহলে পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে যে ধানের শীষ মাঝখানে আছে। এটাকে আমার রাজনৈতিক ক্যাম্পেইন ছাড়া আর কিছুই মনে হয় না আর কি।